আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসো আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টায় রাজধানীর শেরে বাংলা নগরে প্রতিষ্ঠানের কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয়ে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মত বিনিময় করেন। স্পারসো চেয়ারম্যান রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা। সংসদের ভিভিআইপি ক্যাফেটেরিয়ায় ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আইন বিভাগের 29 জন শিক্ষার্থী, গণস্বাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা, সুরভির সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক সহ 21 জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির 16 জন মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর বিরোধী দলের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেট দেশকে এগিয়ে নেয়ার রোডম্যাপ। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। এছাড়া বাজেটকে প্রতারণার দলিল বলে আখ্যা দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এদিকে দিনের কর্মসূচির শেষ দিকে ওয়াকআউট করে বিরোধী দল। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জাতীয় সংসদে রোববার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলীয় নেতারা। এ সময় তারা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবিত বাজেটকে এগিয়ে যাওয়ার দলিল বলে মন্তব্য করেন। যিনি খাদে পড়ে গিয়ে উপরে ওঠার চেষ্টা করেন, সেই চেষ্টাটা তিনি করেছেন এই বাজেটের মধ্যে দিয়ে। এই বাজেট তো শুধু একটা অঙ্কের হিসাব নয় মাননীয় স্পিকার, এই বাজেট হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি। এই সিঁড়িতে ওঠার জন্য তিনি আমাদেরকে বাজেট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। 1300 প্রকল্প মনে হয়, রাইটলি অর রংলি সেই প্রকল্পগুলো, আগের সরকারের গৃহীত প্রকল্পগুলো আমরা না গিলতে পারতেছি, না ফেলতে পারতেছি, সেরকম গলার কাঁটা হয়ে গেছে। কিছু কিছু প্রকল্পকে আমরা রান করছি, আর কিছু কিছু প্রকল্প জেনে শুনে আমাদের রান করতে হচ্ছে। পানি সম্পদ মন্ত্রী জানান, চলতি অর্থ বছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে, ফলে দেশের 2 কোটি মানুষ উপকৃত হবেন। এবং তিস্তাবাসীকে, তিস্তা অববাহিকার পাড়ে যারা বসবাস করেন, ওই 2 কোটি মানুষকেও আশ্বস্ত করে আসবেন, আমরা এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। আলোচনায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রীও। জানান, 8 দিন হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে লাইসেন্স স্থগিত করা হয়েছে, বাতিল নয়। দে এগ্রিড যে এটা অবহেলার কারণে অক্সিজেনের অভাবে বাচ্চাগুলি মারা গিয়েছে। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? We want to bring all the hospitals under discipline. এদিকে এস আলম ও শিকদার জেমকন গ্রুপ সহ অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সংসদের কাছে ব্যাখ্যা চান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এস আলম, শিকদার, জেমকন, বেক্সিমকো, নাসা, সামিট, ওরিয়ন, এই ধরনের গ্রুপগুলা যারা এই দেশের অর্থ পাচার করেছে, সেই সকল ঋণ খেলাপিদের বিরুদ্ধে আপনি কি আইনগত ব্যবস্থা নিচ্ছেন? এবং বিদ্যমান আইন দিয়ে আপনি আসলে তাদের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নিতে পারবেন না। এর আগে 71 ও 24/19 মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। অনেক কিছু আপোষ করে আমরা ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে ঢাকা বেইজিং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষক ও ব্যবসায়ী নেতারা। তারা মনে করেন প্রধানমন্ত্রীর 4 দিনের এই সফরে দুই দেশ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বহুমাত্রিক পররাষ্ট্রনীতির বার্তা দিয়েছে। মালয়েশিয়ার পরে প্রধানমন্ত্রীর চীন সফর নতুন সরকারের কৌশলগত সাফল্য হিসেবেও দেখা হচ্ছে। ওবায়দুল্লাহ মামুনের আরেকটি রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সাথে ঐতিহাসিক সম্পর্ক ছিল চীনের। সেই ধারাবাহিকতায় এবার সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য মালয়েশিয়ার সাথে চীনকেও বেছে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ঐতিহাসিক সংবর্ধনা দেয় মালয়েশিয়া ও চীন সরকার। এ সফরে নতুন অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা, চীনের সাথে সম্পর্কের নতুন ভিত্তি তৈরি হয়েছে। এছাড়া 15 দফার যৌথ ইস্তেহারের অবকাঠামো, বিনিয়োগ, প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন খাতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এসবের মাধ্যমে বিনিয়োগের পথ সুগম করবে বলে আশা ব্যবসায়ী সংগঠনগুলোর। এগুলো হয়েছে চুক্তিটার ভিতরে মংলা বন্দর, একে মানে আরো সুন্দর করে কিভাবে নতুন উন্নয়ন এবং প্রযুক্তি দিয়ে এটাকে চালু করা যায়। আর একটা হলো অর্থনৈতিক অঞ্চল। চীন চাচ্ছে যে বাংলাদেশে আরও কিছু অর্থনৈতিক অঞ্চল করবে যেখানে চীনের বিনিয়োগ থাকবে এবং সেই বিনিয়োগে এখানে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ চীন সম্প্রদায় গঠনের সিদ্ধান্ত মাইলফলক হয়ে থাকবে। মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স আয়ের একটা অন্যতম গন্তব্য এবং চীন হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক বাণিজ্যের অংশীদার। সো সেই জায়গা থেকে অবশ্যই এখানে অর্থনৈতিক এবং জাতীয় স্বার্থ জড়িত রয়েছে এবং একই সাথে এই সফরটি আমি মনে করি একটা নতুন বার্তা দেয় এই সরকারের পররাষ্ট্রনীতির ব্যাপারে, যে এই সরকার আসলে কোনো এককেন্দ্রিক নয় বরং বহুকেন্দ্রিক বা বহুমাত্রিক একটা পররাষ্ট্রনীতি গ্রহণ করার ব্যাপারে সোচ্চার রয়েছে। তাদের মতে এটি শুধু প্রতীকী ঘোষণা নয়, বরং আগামী বছরগুলোতে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার রূপরেখা নির্ধারণ করবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানের গুলি করে 1400 মানুষকে হত্যা করা হয়েছিল। সেই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম। সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে 16তম সামাজিক ব্যবসা সম্মেলনে এসব কথা বলেন তিনি। 2 দিন ব্যাপী এই সম্মেলনের শেষ দিনে অংশ নেওয়া বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দর্শক সারি থেকে ডেকে অতিথিদের সামনে তার ভূমিকা স্মরণ করিয়ে দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন 37টি দেশের 219 জন প্রতিনিধি। এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে সিলেটের জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত সভায় তিনি একথা বলেন। শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য ছড়ালে নতুন আইনের আওতায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিসি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে বলেও জানান মন্ত্রী। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান রোজা আলী রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অফিস শুরু করেছেন। রোজা আলীর আগমন উপলক্ষে শুভেচ্ছা জানান এনটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। সকালে এনটিভির কার্যালয়ে আসেন প্রতিষ্ঠানের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান রোজা আলী। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান বার্তা বিভাগ, অনুষ্ঠান বিভাগ, মার্কেটিং, অ্যাকাউন্টিং, আইটি, ব্রডকাস্ট, গ্রাফিক্স বিভাগ, মানব সম্পদ এবং এনটিভি অনলাইন সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ। নবনিযুক্ত ভাইস চেয়ারম্যানের প্রথম কর্মদিবসে কেক কেটে মুহূর্তটি উদযাপন করেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দিন আহমেদ। পরে ভাইস চেয়ারম্যান হিসেবে রোজা আলীকে পরিচয় করিয়ে দেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। 23 বছর পেরিয়ে এনটিভি যখন 24 বছরে পদার্পণ করছে, তার আগে রোজা আলী এনটিভির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রতিষ্ঠানটিতে কর্মচাঞ্চল্য বাড়বে বলে প্রত্যাশা করছেন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছেন আর্জেন্টাইন সমর্থকরা। তাদের বিশ্বাস, অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য দিয়ে মেসি আবারও আর্জেন্টিনাকে সাফল্যের পথে এগিয়ে নেবেন। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। সালে ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। 2022 সালে আবারও লিওনেল মেসি সে স্বপ্ন বাস্তবায়ন করেন। তাই এই দুই তারকাকে তারা সবসময় স্মরণ করেন। এক্সটেটিক মেসির গোল দেখে মানে মাথা নষ্ট হয়ে গেছিল আর কি। The all of the war, the football. I love Bangladesh. Bangladesh, Palestina free. ডালাসের এই মাঠে 76,500 দর্শক শুরুতেই একটি মানুষের অপেক্ষায় ছিল এবং শেষ দিকে তিনি মাঠে নেমে কিন্তু আবারও প্রমাণ করলেন যে কেন তিনি বড় মঞ্চের খেলোয়াড়। We're very confident Argentina is going to win this World Cup and we're going to have the fourth by Leo Messi's hand. ওয়ার্ল্ড কাপের খেলা দেখছি আর্জেন্টিনার এবং মেসি কুল দিতে দেখছি, মানে এটা আমি বলার ভাষা নাই আমার কাছে। আই এম সো এক্সাইটেড। কাউবয়ের শহর ডালাস থেকে লিওনেল মেসিরা বিদায় নিচ্ছেন। পরপর দুটি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি এবং দুটি ম্যাচে কিন্তু গোল পেয়েছেন। অবশ্যই এই শহর তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি যে দর্শক সমর্থকরা রয়েছে তাদের চাওয়া আবারও লিওনেল মেসির হাতে উঠুক সেই সোনালী ট্রফি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, AT&T স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। পানি বাড়ার কারণে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। নদী গর্ভে বিলীনের পথে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে কোনো সময় স্কুলের পুরো অংশ নদী গর্ভে বিলীন হয়ে যাবে। হুমকির মুখে পড়েছে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়রা, বর্ণি ও কৈগারি জর্তা, সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা, চৌহালি উপজেলার চর বিনানই, গাজীপুর উপজেলার পলাশপুর ঘাট এলাকার নদী ভাঙন দেখা দিয়েছে। এতে নদী পাড়ের মানুষের মধ্যে বাঁধ ভাঙার আতঙ্ক বিরাজ করছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাটে আবারও তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীটির উজানে ভারতের বিভিন্ন এলাকার অতি ভারী বৃষ্টির কারণে আসা ঢলে দেশে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। রোববার সকালে ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপদসীমার 18 সেন্টিমিটার এবং 3টায় 12 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে 3 ঘন্টার ব্যবধানে 19 সেন্টিমিটার বেড়ে সন্ধ্যা 6টায় বিপদসীমার 7 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে তিস্তার পানি। এর ফলে তিস্তা তীরবর্তী নিচু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তুরাগ নদীতে কথিত ভাসমান 7 লাশের বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচার চলছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন 22 জুন দুপুর 20 থেকে 22 জন বন্ধুসহ সুমন তুরাগ নদে নৌকায় ভ্রমণের উদ্দেশ্যে বের হন। বিকেলের দিকে আশুলিয়া গরুর হাটে তাড়াহুড়া করে নৌকা থেকে নামতে গিয়ে নদীতে পড়ে যান কয়েকজন। সাঁতার না জানায় স্রোতের সাথে নদীতে তলিয়ে যান তারা। গত 26 জুন তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়াও মিরপুরের বাসিন্দা রনি 24 জুন রয়্যাল সিটি খেয়াঘাটে তুরাগ নদে গোসল করতে যেয়ে নিখোঁজ হয়। তাড়াহুড়া করে নৌকা থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান। ভিকটিম সাঁতার জানতেন না বিধায় তিনি স্রোতের সাথে নদীতে তলিয়ে যান। সঙ্গে লোকজন তৎক্ষণাৎ খোঁজাখুঁজি করে তাকে পায় নাই। পরবর্তীতে গত 26/6/2026 খ্রিস্টাব্দ তারিখ ভোর রাত আনুমানিক 12টা 10 ঘটিকায় আশুলিয়া থানা পুলিশ তার মৃতদেহ আশুলিয়া থানাধীন গরুরহাট সংলগ্ন আনুমানিক 500 মিটার দক্ষিণে আশুলিয়া নদী হতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। আজ থেকে সারা দেশে শুরু হলো ভিটামিন A+ ক্যাম্পেইন। 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 2.5 কোটি শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে।
সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন। এছাড়াও রাজধানীর বেশ কিছু পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন উদ্বোধন করেছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকেরা। বনানী করাইল বস্তিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে যোগ দিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, হামের প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চালাবে ডিএনসিসি। এ সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি বলেন, কোনো শিশু যেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সেদিকে লক্ষ্য রাখবে সরকার। রোববার থেকে 3 দিন রাজধানীতে 3,500 কেন্দ্রে চলবে এই ক্যাম্পেইন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষার্থীদের ফুল, পবিত্র কুরআন ও উপহার সামগ্রী দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নবীন বরণে অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সিনিয়র আইনজীবী শিশির মনির এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন সহ বিশিষ্টজনেরা। এ সময় জাতীয় উন্নয়নের জন্য ঐক্য, নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। জ্ঞানার্জনে মনোযোগী হওয়ার পাশাপাশি বক্তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ইতিবাচক রাজনীতির ওপর গুরুত্ব আরোপ করেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের অর্থনীতি গতিশীল করতে এবং উদ্যোক্তা তৈরিতে সরকার নতুন প্রকল্প হাতে নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ভবনে আয়োজিত বিশ্ব এমএসএমই দিবস 2026 অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, গত 17 বছরে নতুন উদ্যোক্তা খুব কম তৈরি হয়েছে, তাই নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের সংকট কাটাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং নীতিগত সহায়তা নিশ্চিতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিল্প পার্কগুলোতে গ্যাস সংকট কাটাতে সরকার আন্তরিক বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এ সময় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি সরকারি বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশের পার্টিকেল বোর্ড শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করল সুপার বোর্ড। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র ব্র্যান্ড হিসেবে সুপার বোর্ড আন্তর্জাতিক মানের E0 সার্টিফিকেট প্রাপ্ত বোর্ড আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়। এই উদ্যোগ কেবল একটি নতুন পণ্যের সূচনা নয়, বরং বাংলাদেশের ইন্টেরিয়র ও নির্মাণ শিল্পে স্বাস্থ্য সচেতনতার একটি মৌলিক পরিবর্তনের সূচনা। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ইন্টেরিয়র ডিজাইনের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হল বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন BAID 2025-এর পুরস্কার বিতরণী। রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। এবছর প্রফেশনাল ও অ্যামেচার 2 বিভাগে জমা পড়ে 208টি প্রকল্প। সেখান থেকে 7টি প্রকল্পকে বিজয়ী এবং 2টি প্রকল্পকে কমেন্ডেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি দেশের খ্যাতনামা স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনাররা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এমন উদ্যোগ নতুন প্রজন্মের ডিজাইনারদের অনুপ্রাণিত করার পাশাপাশি দেশের ইন্টেরিয়র ডিজাইন ও শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।